বিজেপির মধ্যে যদি পড়াশোনা না থাকে তাহলে বিজেপির যত বড় বড় নেতারা আছে তারা দেখুন যে তারা কতগুলো বই লিখেছেন আর বিকাশবাবু কতগুলো বই লিখেছেন। পণ্ডিত দীনদয়ালের থিওরি আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে সব থেকে সেরা থিওরি কাকে বলে। তো বিকাশবাবুর তো এটাই তো আছে, উনি তো আসলে গরু খেয়েছিলেন, তো গরু খেয়ে তার মাথাটার একটু ব্যামো হয়ে গেছে আর কি। যারা কিষাণজিকে তাদের আদর্শ বলে মনে করে, যারা দেশ বিরোধী স্লোগান দেয়, যারা আফজাল গুরুকে তাদের আদর্শ মনে করে, তারা, তো আমি মনে করি এরা পুরোপুরি একটা এদের উপরে ইউএপিএ ধারা লাগিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এই যে চাষ হচ্ছে নকশালদের চাষ, এই চাষটা বন্ধ করতে গেলে যে ধরনের কাজগুলো দরকার, আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রশাসনের কাছে করজোরে নিবেদন করছি যে এই যে নেক্সাসটাকে ভাঙুন। শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং প্রতি বছর একটা নতুন নতুন করে মাক্কু তৈরি করা, এই নেক্সাসকে ভাঙতে গেলে আপনি যথেষ্ট ভালো জানেন, আপনি অনেককে টাইট করেছেন। এই কচি মাকুদের টাইট করা আপনার কাছে কোনো বড় ব্যাপার নয়। গ্রহণ ছিলেন আপনি, আপনি সব থেকে বড় রাহুকেতু ছিলেন পশ্চিমবঙ্গের নিরিখে। অগ্নিমিত্রা পল সঠিক কাজ করেছেন। অগ্নিমিত্রা পল সেদিন ধমক দিয়েছেন সরকারের কাজ হচ্ছে না যে আইন যেরকম ভাবে চলবে সেভাবে চলা। আজকে ফুটপাত তো ঘুমিয়ে পড়ার জায়গা নয়, ফুটপাত হচ্ছে পরিষ্কারভাবে পথচারীদের হাঁটার জন্য। এবং সেদিন তিনি এটাও বলেছিলেন, এখানে থাকছেন কেন, হোমে যান না, আমি হোমে ব্যবস্থা করে দেবো। সেই অংশ দেখতে পারেননি তারা। সহকর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ব্যবস্থা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে চাতালটা রয়েছে, আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন, মমতার চাতাল তো প্রায় কয়েক কাঠা জমি রয়েছে, ওনার চাতালে অন্তত থাকার ব্যবস্থা করে দিন। মমতার যে ওই প্রসাদোপম, যদিও ওটা প্রসাদোপম ইন দ্য সেন্স আমি অট্টালিকার হিসেবে বলছি না, ভিতরে যে ইন্টেরিয়ার রয়েছে সেই ইন্টেরিয়ারটা সত্যি মানে বিদেশ থেকে আসা ইন্টেরিয়ার। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে রাখুন, সহকর্মীর বাড়িতে রাখছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে ঘৃণা করছেন যে আমি এলিট, আমি ওরকম এলিতেলি মানুষকে রাখবো কেন? আমি এলিতেলি ইন দ্য সেন্স বলছি মমতার মনোভাবের দিক থেকে। কুণাল ঘোষ দৌড়েছেন, কুণাল ঘোষ নিজের বাড়িতে রাখুন না, কেন সহকর্মীর বাড়ি? আর এটা মনে করিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নোংরা রাজনীতি করছেন। 2024-এর ইলেকশন মনে আছে আপনাদের? 2024-এর যখন ইলেকশন হলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই ফুটপাথে যে দোকান ঘরগুলো ছিল, যারা ফুটপাথে থাকতেন তাদের উচ্ছেদ করেছিলেন। শয়ে শয়ে হাজার হাজার, শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলা শহরগুলোতে সেই উচ্ছেদ অভিযান চলেছিল। তখন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তারা কি মানুষ ছিলেন না? তারা কি গরিব মানুষ ছিলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় স্রেফ রাজনীতি করছেন। তিনি যখন এই কাজগুলো করছিলেন, তিনি তখন ওই পলিটিক্যাল ইকুয়েশন মাথায় রেখেছিলেন, কারণ বস্তিবাসী ফুটপাতবাসী কলকাতায় অন্তত বা ব্যবসা যারা করে তাদের মধ্যে একটা বড় অংশ নন বেঙ্গলি অংশ ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খতিয়ে দেখেছিলেন যে সমাজের এই শ্রেণীর মানুষরা বেশিরভাগ বিজেপিকে ভোট দিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মায়া দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সময়কালে তো অনেক উচ্ছেদ অভিযান করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইমে অনেক ক্ষেত্রে এইগুলো করেছেন। তা আজকে উনার এইগুলো উতলে পড়ছে। এবং যারা ওই দুধ দেখছিলাম আমরা, গামলায় ঘটোৎকচ ছিল নাকি, সে যে এত দুধ খেয়ে নেবে একসাথে। অগ্নিমিত্রা পল সঠিক কাজ করেছেন। অগ্নিমিত্রা পল সেদিন ধমক দিয়েছেন সরকারের কাজ হচ্ছে না যে আইন যেরকম ভাবে চলবে সেভাবে চলা। আজকে ফুটপাত তো ঘুমিয়ে পড়ার জায়গা নয়, ফুটপাত হচ্ছে পরিষ্কারভাবে পথচারীদের হাঁটার জন্য। এবং সেদিন তিনি এটাও বলেছিলেন, এখানে থাকছেন কেন, হোমে যান না, আমি হোমে ব্যবস্থা করে দেবো। সেই অংশ দেখতে পারেননি তারা, যে হোমে ব্যবস্থা করে দেবো বা হোমে থাকার জন্য বলছেন। আজকে আমরা কলকাতার একটা ফুটপাথ আছে যেটা দখলমুক্ত মানে রয়েছে। সব জায়গায় কোথাও না কোথাও চা তৈরি হচ্ছে, কোথাও দোকানের মালপত্র রয়েছে, কোথাও মানুষ ঘুমিয়ে পড়ছে, কোথাও একেবারে মানে ফুটপাথে বহু কলকাতার রাস্তা আছে, আমি দেখিয়ে দেবো, ফুটপাথের রীতিমতো বাড়ি করে ফেলেছে মানুষ। বহু জায়গায় বাজার বসে গেছে। তো ফুটপাত তো আমাদের প্রাপ্য, আমাদের পথচারীদের প্রাপ্য, আমরা কেন আমাদের প্রাপ্য বুঝে নেব না? যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় বাতেলা দিচ্ছেন, তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা সেট করবেন, তার বিরুদ্ধে কথা বলবেন, এগুলো হতে পারে। যিনি দুধ গরম করছিলেন যে মহিলা, তার মাসিক রোজগার 70,000 টাকা। গরিব ভদ্রমহিলাটি আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভাড়া খাটিয়ে ব্যবসা করতেন। এক জনৈক ভদ্রলোকই দাবি করেছেন সমাজ মাধ্যমে। যদি এটা সত্যি হয় তাহলে তো ভয়ানক ঘটনা পঙ্কজদা। দেখুন, আমরা যাদেরকে নিম্নবিত্ত বলে ধরে নিই, সবসময় তারা নিম্নবিত্ত থাকেন না। আমাদের সমাজে কি হয়, আমরা যারা মধ্যবিত্ত সমাজে বাস করি, আমরা সাধারণত বাড়ির যে পুরুষ হয় তারা কাজ করে, অনেক ক্ষেত্রে বাড়ির পুরুষ এবং মহিলা দুজন কাজ করেন। কিন্তু যাদেরকে তথাকথিত নিম্নবিত্ত বলা হয় তাদের পরিবারে 5 জনের 5 জনই কাজ করে, ছোট বাচ্চাও কাজ করে। ফলে মিলেমিশে তাদের রোজগার খুব একটা খারাপ হয় না। এই আমার বাড়ির উল্টো দিকেই যে বস্তিরা রয়েছে, রেল লাইনের বস্তিরা, সেই রেল লাইনের বস্তিতে এক একজন মাসিক
যদি পুরো পরিবারের ইনকাম ধরি 1 লাখ, কারো 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আছে, তারপরেও এবং ওই রেল লাইনের ধারে যে কুঁড়ে ঘরে তারা থাকেন, তার মধ্যে তারা এখন অনেকে এসি লাগিয়ে থাকছেন, অনেকের বাড়ির সামনে গিয়ে দেখুন 4 চাকাও আছে এই রেল লাইনের মধ্যে। একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং প্রায় প্রত্যেকের বাড়িতে বাইক রয়েছে। তো এইগুলোই তো সচ্ছলতার প্রমাণ। তো অসচ্ছল হওয়া সচ্ছল হওয়া এটা কোনো বিষয় নয়। আমার কথা হচ্ছে যে তিনি 70,000 রোজগার করুন আর 7,000 টাকা রোজগার করুন, ওই জায়গায় থাকবেন কেন? আপনার যদি থাকার ব্যবস্থা না হয়, আপনি সরকারের কাছে প্রথমে আবেদন করুন যে আমার ভাই বাড়ি ঘর নেই, থাকার ব্যবস্থা। সরকার যদি না করে দেয়, তারপর আপনি চিৎকার করুন। কিন্তু আপনি ফুটপাতে দুধ গরম করবেন, আপনি ফুটপাতে ব্যবসা করবেন। কলকাতা শহরে অনেকগুলো হাজার হাজার চায়ের দোকান আছে রাস্তার উপরে, যাদের ইনকাম যথেষ্ট ভালো। অনেক কচুরির দোকান আছে যাদের ইনকাম ভালো। যারা ফুলে পেঁপে উঠেছেন তাও জায়গাটা ছাড়বেন না। অনেকে জায়গা ছেড়ে দিলেও ভাড়া দিয়ে দেন। এটা শুধু কলকাতার সমস্যা নয়। প্রত্যেক জেলা যে শহরগুলো রয়েছে সেখানকার এই সমস্যাটা রয়েছে। সল্টলেক সেক্টর 5 এ যতগুলি দোকান আছে খাওয়া-দাওয়ার দোকানগুলো, সেই দোকানগুলোর মধ্যে বহু দোকান আছে যারা দোকানের অ্যাকচুয়াল ওনার, তারা অন্য কাউকে ভাড়া দিয়ে রেখেছেন। ভাবতে পারছেন ওটা সরকারের জমি, সরকারের রাস্তা, সরকারের ফুটপাত, রাজ্যের জমি। সেখানে একজন সরকারের জমিতে অন্য কেউ ভাড়া খাটছে বা ভাড়া খাটানো হচ্ছে, অর্থ উপার্জন করছে। এটাও তো বেআইনি জিনিস। এই বেআইনি জিনিস তো বেশি দিন চলতে পারে না। যেটার জন্ম দিয়েছিল সিপিএম, এই সিপিএম কি করতো, সিটি ইউনিয়নের আওতায় এদেরকে নিয়ে এসে এদেরকে পলিটিক্যালি বিভিন্ন কাজে লাগাতো। মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা একই ফাংশন করেছেন। অগ্নিমিত্রে যেটা করেছেন সেটা তিনি ভালোই করেছেন আমি বলবো, এবং তিনি তার ডিপার্টমেন্টের পদে থেকে যেটা করা উচিত এবং মানুষের জন্য করেছেন। এবং যারা তার বিরোধিতা করছেন তারা স্রেফ রাজনীতি করছেন। আমি বলবো যে তাহলে আপনাদের আর ফুটপাত দিয়ে হাঁটার দরকার নেই। আপনাদের রাস্তা দিয়ে আপনারা তাহলে যাতায়াত করবেন না। রাস্তা আপনারা নামাজের জন্য ছেড়ে দিন। রাস্তা আপনারা দোকান করার জন্য ছেড়ে দিন। আপনারা আকাশপথে উড়ে উড়ে যাবেন। আমি একটা কথা বলবো, পঙ্কজদা, সীতা হয়েছে রসিদা, তাই কি সিপিএম তৃণমূল পার্কস্ট্রিট দৌড়েছে? সীতা থাকলে এরা কি ফিরে তাকাতো? কোনোদিনই না, কোনোদিনই তাকাতো না। বিকাশ বাবুরাও তাকাতেন না, মমতা বন্দ্যোপাধ্যায়রাও তাকাতেন না। দুজনের ভোট ব্যাংক হচ্ছে সমান। এদের জন্য রাশিদা আর লুঙ্গি বাহিনী এদের জন্য ঠিক আছে, এরাই এদেরকে ভোট দেয়। এরা আবার ইফতার পার্টিতে যায়, আবার বন্দে মাতরমে এদের অসুবিধা হয় কারণ বন্দে মাতরমে দুর্গা আছে বলে। কিন্তু দুর্গার জায়গায় যদি ফাতিমা থাকতো তাহলে বন্দে মাতরমে এদের অসুবিধা হতো না, বরং বলতো এটা একটা সেকুলার গান। বন্দে মাতরম আজকে আহ, যিনি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, বঙ্কিমবাবু তাহলে কি সেকুলার ছিলেন না? আজকে কি বঙ্কিমবাবুকেও আপনারা নন সেকুলার তকমা দেবেন? বঙ্কিমবাবুকেও আপনারা বলবেন দেশ বিরোধী? আসলে কংগ্রেস এই যে ধর্মের বিভেদ, বি- বঙ্কিমবাবু যখন লিখেছেন তিনি কোনো ধর্মের কথা ভেবে লিখেননি, তিনি প্রেক্ষাপটের কথা লিখেছেন। কারণ দুর্গা প্রতিবাদের স্বরূপ, দুর্গা হচ্ছে মহিষাসুরকে দমন করেছিল। অর্থাৎ আজকে যে ইংরেজ সরকার আছে অসুররূপী আচরণ করছে, দুর্গা একটা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু কংগ্রেস যেটা করলো, কংগ্রেস হিন্দু মুসলমান শুরু করে দিল এবং কংগ্রেসই প্রথম এটার আপত্তি তুলেছিল। এবং কংগ্রেসের বংশধর এখন বর্তমানে যারা আছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, তারাও একই কাজ করছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দ্বিজাতি তত্ত্বের উপর দিয়ে দেশটা ভাগ হয়েছে। তাহলে যারা পাকিস্তান নিয়ে নিলেন, হ্যাঁ, তো তাদের আজকে ভারতে আপত্তি করার তো জায়গা নেই। 96% মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, গিয়েছিল 15-20%, বাকিরা থেকে গিয়েছিল। যারা পাকিস্তানের জন্য ভোট দিয়েছিল তারা কিন্তু দেশ ছেড়ে যায়নি। পটাউদ্দিন নবাবের ফ্যামিলি পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু তারা দেশ ছেড়ে যায়নি। অনেক এরকম মুসলিম লীগের নেতারা ছিলেন যারা মানে পাকিস্তান তৈরি করেছেন, কিন্তু পরবর্তীকালে যখন মুসলিম লীগ আর ভারতে রইল না, মুসলিম লীগ পাকিস্তানের দল হয়ে গেল, তখন তারা কংগ্রেসে জয়েন করেছেন এবং কংগ্রেসের সাংসদ হয়েছেন মুসলিম লীগের লোকেরা। আজকে তো স্বাভাবিকভাবেই তাদের যারা উত্তরসূরি আছেন, তারা তো এইগুলো চেঁচামেচি করবেনই। কারণ মুসলিম লীগ একটা মানসিকতা, পাকিস্তান একটা মানসিকতা, যে মানসিকতা এখনো রয়ে গেছে ভারতবর্ষে। এবং এই মানসিকতাটাকে দমন করার জন্যই না বন্দে মাতরমটা একটু লম্বা করা হয়েছে। এটাও একটা বার্তা, শুধরে যান। আমি বলবো যে রীতিমতো বিজেপির লোকেদের মধ্যে লেখাপড়ার ব্যাপারটাই নেই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি প্রতিক্রিয়া দেন? না, হ্যাঁ, বিজেপির মধ্যে সত্যি লেখাপড়ার ব্যাপারটা নেই। কারণ সাধারণত বিজেপির কর্মীরা মার্কস পড়ে না বা পড়তে চায় না বা মার্কসকে পছন্দ করে না। আমিও করি না। কারণ আমি মনে করি এটা একটা গোঁজাখুরি তত্ত্ব। মানে ওই গাঁজা খেলে নেশা হলে যেরকম পৃথিবীটা খুব রঙিন লাগে, তো মার্কসের ব্যাপারটাও হচ্ছে তাই। এবং সোশ্যালিজম ব্যাপারটাও তাই। কেউ কারো নিজের বাড়িতে কাউকে থাকতে দেবে না, অথচ রাষ্ট্র সব ব্যবস্থা করবে। এইভাবে দেশ চলতে পারে না। এমনকি রাশিয়াতেও কমিউনিজম চলতে পারেনি। মার্কস যেখানে জন্মেছেন, এঙ্গেলস যেখানে জন্মেছেন, স্টালিন যেখানে জন্মেছেন, সেখানেও কমিউনিজম চলেনি। এবং মাও জেদাং যেখানে জন্মেছেন,
সেই চীনেও বর্তমানে ওরা কিন্তু কমিউনিজম বলতে যেটা বোঝায় সরকার সেভাবে তারা চালাচ্ছে না। চীন এখন পৃথিবীর সব থেকে বড় ক্যাপিটালিস্ট কান্ট্রি। এইটুকুন পড়াশোনা আমাদের আছে, বিকাশ বাবুকে এইটুকুন আমরা বলছি। হ্যাঁ, বিজেপির মধ্যে যদি পড়াশোনা না থাকে তাহলে বিজেপির যত বড় বড় নেতারা আছে তারা দেখুন যে তারা কতগুলো বই লিখেছেন আর বিকাশ বাবু কতগুলো বই লিখেছেন। পণ্ডিত দীনদয়ালের থিওরি আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে সব থেকে সেরা থিওরি কাকে বলে। তো বিকাশ বাবুর তো এটাই তো আছে, উনি তো আসলে গরু খেয়েছিলেন, তো গরু খেয়ে তার মাথাটার একটু ব্যামো হয়ে গেছে আর কি। তো আমি বলবো আপনি গরু এইসব উল্টোপাল্টা মাংস টাংস না খেয়ে একটু শাকসবজি খান, একটু ভালো জিনিস খান, আপনার বুদ্ধির বিকাশ হোক। আপনার নামটা তো বিকাশ। তো উনি যেগুলো করছেন মানুষ কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না এখন। আর একটু বাড়াবাড়ি করলে একটু বয়স টয়স হচ্ছে, তো উনি যেহেতু আইনজীবী তাই বেশি কিছু হচ্ছে না তার। তিনি যদি আইনজীবী না হতেন না তাহলে মানুষ তাকে কিন্তু বুঝিয়ে দিত। একদমই। আমি বলবো পঙ্কজদা, বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর অনুমতি দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব। আমি সন্ন্যাসী নই, যারা আসল সন্ন্যাসী হন তারা অনেক বড় সাধক হন। আমরা তো তাদের সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি, আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পড়াশোনা করেছেন ইসলামিক স্টাডিজে, সবাই এটা জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো অফিসে গিয়ে দেখবেন, যেটাকে তিনি এখন অফিস বলেন কালীঘাটের, সেখানে ঠিক তার পিছনে তার যে ছবিটা লাগানো আছে এরকম করা। আমরা হিন্দুরা করি না, মুসলমানরা করেন এটা। তো এটা কোনো অন্যায় নয়, মুসলিম হওয়াটাও অন্যায় নয়, ঠিকই আছে, যে কোনো ধর্ম যে কেউ পালন করতে পারেন, কিন্তু সন্ন্যাসের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে সন্ন্যাস তো, ওনাকে তো জনতাই সন্ন্যাসী বানিয়ে দিয়েছে, পলিটিক্যাল সন্ন্যাসের কথা বলছি আমি। তো উনি এখন সন্ন্যাসেই থাকুন, উনি ফিরে আসার চেষ্টা দয়া করে করবেন না। আপনি যে কবার করেছেন, একবার গোবর খেয়েছেন, একবার কাদা খেয়েছেন, এরপর আর কি কি খেতে হবে? না না, বিজেপিকেও আমি বলছি, তো ওটাই বলছি, আগে আমি ওনার সন্ন্যাসের কথাটা বলে নিচ্ছি। ওনার সন্ন্যাসে উনি থাকুন, সন্ন্যাস থেকে ফিরে আসার চেষ্টা করবেন না। আর বিজেপিকে কি সন্ন্যাসে আপনি পাঠাবেন? বিজেপি তো আপনাকে সন্ন্যাসে পাঠিয়ে দিয়েছে 3 মাস আগে। আপনার লড়াইয়ের করার জায়গা কোথায়? সন্ন্যাসী ঠিক আছে, সন্ন্যাস টন্যাস আমি ওসব নিয়ে বলছি না, কিন্তু রাজনীতিতে যে সন্ন্যাস অর্থাৎ বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে করবেন। আপনার নিজের দল তো ভেঙে এখন 3-4 টুকরো হয়ে গেছে। একটা এনসিপিআই, সেটাও রেজিস্টার্ড না নন রেজিস্টার্ড, এনডিএ না নন এনডিএ না কি বোঝাই যাচ্ছে না। আর একটা হৃত তৃণমূল, আর একটা হচ্ছে ওনার নিজের কালীঘাট তৃণমূল, এবং সব থেকে ছোট ফ্র্যাকশনটা মমতার হাতে। ঢাল নেই, তলোয়ার নেই, উনি এখন লড়তে চলেছেন। আর বয়স আপনার তো 75 বেশি বয়স হয়েছে বলেই জানি। আর কয়দিন আছে আপনার? যে কটা দিন আছে আপনি একটু ভালোভাবে থাকুন না। আমি শুনেছি ওনার রয়্যালটি নাকি বন্ধ হয়ে গেছে। যে বইগুলো উনি 150 না 200 খানা বই লিখেছেন, সেই বইয়ের রয়্যালটিও পাচ্ছেন না। আমার মনে হয় যে ওগুলো ঢপবাজি ছিল, মানে প্রকাশকরা লিখে দিত আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন বলে রয়্যালটি নিতেন। এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই আছে। আমি জানি না যে ফেসবুক থেকে কতটা রোজগার হয়, কারণ আমার মনিটাইজড কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। একটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে এদের অত্যাচারে। তো ফেসবুক ইউটিউব থেকে রোজগার হয় শুনেছি। তো আপনি দয়া করে এই ফেসবুক আর ইউটিউবটা মন দিয়ে করুন। আপনার যেটুকুন রোজগার বন্ধ হয়ে গেছে সেটা ওটা দিয়ে না অনেকটা মিট হয়ে যাবে, মানে কপ আপ হয়ে যাবে, ওটাই আপনার জন্য সব থেকে ভালো। সেটাও আবার ফেসবুক উনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। উনি এই যে আইফোন কোম্পানির প্রতি খুব অ্যাডিক্টেড আমার মনে হয়। ফেসবুককে উনি ফেস টাইম বলেন, ফেস টাইম লাইভ, ফেস টাইম লাইভ। আগে উচ্চারণগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে শিখুন। উনি নাকি 20-25টা ভাষা জানেন, সেই 20-25টা ভাষা থেকে একটা ভাষা ইংরেজি। সেই ইংরেজি শব্দগুলো আগে আগে আপনি ঠিক করে ব্যবহার করুন। এতদিন গভর্নমেন্ট গভর্নমেন্ট করতেন না, গভর্নমেন্টও আপনার নেই, আপনি ফেসবুক করুন। পঙ্কজ স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগেছে। বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তার বক্তব্য এমনটাই ছিল যে মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগেছে, তাই আমাকে ভয় দেখাচ্ছেন। বলছেন আপনি এগুলো করবেন না, মানুষ আপনাদের 4 মাসেই বুঝে নিয়েছে। কি বলবেন? উনি এখন অনেক বিশেষণযুক্ত কথা বলছেন। উনি কি কোনো টিচার ফিচার রেখেছেন নাকি? যাই হোক, তো গ্রহণ তো উনি পশ্চিমবঙ্গের উপরে লাগিয়ে রেখেছিলেন। 15 বছর পশ্চিমবাংলায় গ্রহণ ছিল, সেই গ্রহণের নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মাইথোলজিতে বলা হয় নাকি ওই কি সব অসুর টসুর গ্রাস করে নেয় না, রাহু কেতু। তো উনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাহু ছিলেন। পশ্চিমবঙ্গে এখন ওই গ্রহণ থেকে বেরিয়ে এখন আমরা কিন্তু চন্দ্রমার আলোকের দিকে যাচ্ছি। বিজেপি সরকার ক্ষমতায় এসে যেটা সবার আগে করেছে সেটা, যে এখানে কলকারখানা খুলুক তার ব্যবস্থা করছে। যে চুরি দুর্নীতি চলছিল অফিসিয়ালি সেটাকে বন্ধ করার চেষ্টা করছে, বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করার চেষ্টা করছে, মাটি পাথরের যে মাফিয়া, কয়লা মাফিয়া বন্ধ করছে। তো বিজেপি
গ্রহণটাকে ছাড়িয়ে দিয়েছে। বিজেপি এখন আলোকের পথে নিয়ে যাচ্ছে, রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। গ্রহণ ছিলেন আপনি, আপনি সব থেকে বড় রাহুকেতু ছিলেন পশ্চিমবঙ্গের নিরিখে। এবার উনি যেটা বলছেন যে মানুষের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে ক্ষোভের কথা, দেখুন সরকারের বিরুদ্ধে ক্ষোভ নিশ্চয়ই জন্মাবে। একটা সরকার কখনোই 100% কাজ করতে পারে না, কাজ করার পথে অনেক রকম ভুল হয়। আমরাও যখন সাংবাদিক ছিলাম, আমরা 100 দিন খবর সঠিক লিখেছি, কিন্তু কোনো না কোনো খবর কখনো না কখনো ভুল হয়েছে, বা জীবনে একটা দুটো ভুল হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই ভুলটা হয়। বা আমরা 300 শব্দের খবর লিখেছি, কোনো একটা শব্দের আকার আকার দীর্ঘিকার এই সমস্ত ভুল হয়তো হয়ে গেছে ছাপা। তো যে কাজ করে তারই ভুল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন গাবজাল দিচ্ছেন, ওনার তো কাজের কিছুই নেই। তো উনি এখন এগুলোই সারাদিন টিভি খুলে শুভেন্দু অধিকারীকে দেখছেন আর খুঁত খুঁজছেন। পঙ্কজদা, বিজেপি কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার, আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক শোরগোল রীতিমতো সামনে আসছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তার মন্তব্য। 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বর্জর দেবেন, তাও তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন, কি বলবো? আর এই সমস্যাটা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রজেক্ট ছিল গতিধারা, কিছুদিন চালিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। আবার ওই বেকারদের যে ভাতা দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কিছুদিন চালিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। ভোটের আগে আবার নাটক করেছিলেন, তারপর তো সরকারটাই পতন হয়ে গেল, দিতেও আর হলো না, সেটা তিনি জানতেন প্রথম থেকে। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করতেন। উনি যে ওই 80টা না 100টা কতটা প্রকল্পের গল্প দিতেন, জনগণ জানেই না যে এতগুলো প্রকল্প আছে। প্রত্যেকটা প্রকল্প উনি নাম কামানোর জন্য কিছুদিন চালাতেন, আবার বন্ধ করে দিতেন। আবার ওই প্রকল্পের কখনো রাজনৈতিক স্বার্থে ভোটের আগে দরকার হতো, তখন তিনি ব্যবহার করতেন। তো একটা গল্প আছে না, একটা সাধু আর একটা পতিতা একই নদীতে স্নান করতে যেত। সাধু ভাবতো উনি হচ্ছেন মানে উনিও সাধক আর কি, উনিও পুজো করার জন্য স্নান করতে এসেছেন। আবার যিনি পতিতা তিনি ভাবতেন উনি অপকর্ম করে এসে এখানে স্নান করছেন। যার যেরকম মানসিকতা সে সেরকমই ভাববে। পঙ্কজদা, ফেসবুকে থাকুন, রাস্তায় যাতে বেরোতে না পারেন সে ব্যবস্থা করব। শুভেন্দু অধিকারীর পাল্টা হুঁশিয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবার রে রে করে উঠছেন কুণাল ঘোষ। তিনি বলছেন একজন মুখ্যমন্ত্রীর মুখে এই কথা মানায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, তাকে যদি রাস্তায় না বেরোতে হয়, বাড়িতে থেকেই যাতে তার কাজ হয়ে যায়। শুভেন্দু অধিকারী বোধহয় সে কথাই বলেছেন, ঠিকই তো আছে। শুভেন্দু অধিকারীর সবাই প্রজা, মানে উনি যেহেতু মুখ্যমন্ত্রী, প্রজা বলবো না কথাটা, আমরা সবাই নাগরিক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আমাদের সকলের আহ, ভালো থাকার জন্য উনি উনি হচ্ছেন দায়িত্ববান ব্যক্তি আর কি। তো মমতাকে যদি রাস্তায় না বেরোতে হয়, ঘরে থেকেই যাতে সব কাজ হয়ে যায়, হয়তো তিনি সেটা বলেছেন। আর এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার হিসেবে দেখেন, আর কুণাল ঘোষ হিমকার হিসেবে দেখেন, তাহলে আমি মনে করিয়ে দেব যে একটা গান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায়। এবং ওই আরেকটা ওদের ছোঁড়া ছিল না উপাসনার জায়গায়, কি দেবাংশু একটা গান তৈরি করেছিল, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। তো সেটা কি শুভেন্দু অধিকারীও তো রক্ত মাংসের মানুষ, তার সেই সময় কষ্ট হয়নি? যখন শুভেন্দু অধিকারী যেখান থেকে যেত, তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছে। চোর মানে যদি চোর হয়, তো শুভেন্দু অধিকারী কি চুরি করেছেন মমতা তো কখনো বলতে পারেননি যে শুভেন্দু অধিকারী 1 পয়সা চুরি করেছেন এখান থেকে। অথচ তাকে নিয়মিত চোর বলা, তার কনভয় ভাঙা, তাকে আক্রমণ করা, পুলিশকে দিয়ে হেনস্থা করানো, মহিলা পুলিশকে দিয়ে মোলেস্টেশনের ঘটনা ক্রিয়েট করা, এগুলো যখন করা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ছিল না? বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা, বিধানসভার ভেতরটা অনেক রাজনীতি হয়, অনেক কথা হয়, কিন্তু ওটাও গণতন্ত্রের একটা মন্দির। ওটাকে আমরা একটা পবিত্র জায়গা হিসেবে দেখি। সেখানেও নোংরামি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও মহিলা পুলিশকে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বেরোবেন তাকে ঘিরে ধরবে। এই নোংরামিগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে করেছিলেন তখন মনে ছিল না? আজকে তো বলবো শুভেন্দু অধিকারী ভালো, যে পুলিশ দিয়ে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরিয়ে দিচ্ছেন না, উল্টো পাল্টা কাজ করছেন না, বা মমতা বেরোলে নির্দেশ দিয়ে কোনো নোংরা কাজ করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করছেন না। আমাদের আশা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হোক, সেই আশা পূরণ হয়নি শুভেন্দু অধিকারীর জমানায়, সেই ক্ষোভ থাকতে পারে। কিন্তু মমতা তো খুব সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, 3 বেলার ভাত ঘরে বসে খাচ্ছেন, কে রান্না করছে আমি জানি না, কিন্তু খাচ্ছেন তো, এসি চালিয়ে আছেন তো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় বড় কথা মানায়? সত্যি বলছি, শুভেন্দু অধিকারী ছেড়ে রেখেছেন। যদি ছেড়ে না রাখতেন, তাহলে মমতার এত গালগল্প দেওয়ার মতন আজকে পরিস্থিতি তৈরি হতো না। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলে দেশবিরোধী দেওয়াল লিখন,
ভিডিও পোস্ট করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কি বলবেন, কিভাবে দেখছেন? আমিও দেখেছি ওই ভিডিওগুলো, যেখানে কিষেনজিকে প্রেজ করা হয়েছে, কিষেনজিকে ভালো বলা হয়েছে কিষেনজি তাদের আদর্শ। কিষেনজি তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। চে গুয়েভারার কথা আমি বলবো না, চে গুয়েভারা অন্য দেশের মানুষ, সে তার দেশের জন্য কি করেছেন না করেছেন সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওখানে বলা হচ্ছে ভারত তেরে টুকরে টুকরে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, আজকের দিন, আজকের ডেট অব্দি লেখা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি। কাশ্মীর দুটো রয়েছে, একটা পাকিস্তানের দখলে ভারতের ভূমি, আর একটা হচ্ছে ভারতের অখণ্ড ভূমি কাশ্মীর, একটা রাজ্য ভারতের। এবং কাশ্মীরকে আমরা যদি লে লাদাখ আর জম্মু কাশ্মীর সবটা নিয়ে যদি আমরা বলি যে পূর্বতন যেটা কাশ্মীর ছিল, তাহলে আমরা বলবো ইউনিয়ন টেরিটরি, সবটাই আমাদের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তো কাশ্মীর মাঙ্গে আজাদি, সত্যি তো পাকিস্তানের কাশ্মীর সত্যি আজাদি আজকে চাইছে, কিন্তু এরা তো সেই কাশ্মীরের কথা বলছে না। এরা ভারতের ভূখণ্ড, অখণ্ড ভূখণ্ড কাশ্মীরের কথা বলছে, যে এই কাশ্মীর আজাদি চাইছে কার থেকে? ভারত থেকে। তো তারপরও এদেরকে ছেড়ে রাখা হয়েছে কেন? এদেরকে তো অ্যারেস্ট করা উচিত। যারা কিষানজিকে তাদের আদর্শ বলে মনে করে, যারা দেশ বিরোধী স্লোগান দেয়, যারা আফজাল গুরুকে তাদের আদর্শ মনে করে, তারা, তো আমি মনে করি এরা পুরোপুরি একটা, এদের উপরে ইউএপিএ ধারা লাগিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এবং শুভেন্দু অধিকারীর হাতে যে ক্ষমতা আছে গুন্ডা দমন, ওই সমস্ত এদের উপরে প্রয়োগ করা উচিত। ও আসলে ওখানে একটা নেক্সাস আছে। দেখুন, আজকে তো 3 বছর একটা ব্যক্তি একটা এখন ইউনিভার্সিটিতে ক বছর পড়াশোনা করবে? 2 বছর, 3 বছর, 4 বছর ম্যাক্সিমাম, ফেল করে গেলেও। তো এতদিন ধরে ওখানে যে ছাত্রছাত্রীরা রয়েছে কন্টিনিউয়াস, এর পেছনে তো নেক্সাস রয়েছে নিশ্চয়ই। ওখানকার শিক্ষক অশিক্ষক কর্মচারীরা প্রত্যেক বছর বছর এই ধরনের নতুন নতুন এলিমেন্ট খুঁজে এনে সেটাকে যাদবপুরে চাষ করছেন। এই যে চাষ হচ্ছে নকশালদের চাষ, এই চাষটা বন্ধ করতে গেলে যে ধরনের কাজগুলো দরকার, আমি বলবো শুভেন্দু অধিকারীর প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করছি যে এই যে নেক্সাসটাকে ভাঙুন। শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং প্রতি বছর একটা নতুন নতুন করে মাক্কু তৈরি করা, এই নেক্সাসকে ভাঙতে গেলে আপনি যথেষ্ট ভালো জানেন, আপনি অনেককে টাইট করেছেন। এই কচি মাকুদের টাইট করা আপনার কাছে কোনো বড় ব্যাপার নয়। একটাই প্রশ্ন আপনার কাছে পঙ্কজ দা, দুর্নীতি এবং তোলাবাজিতে জিরো টলারেন্স, দলের ভাবমূর্তি রক্ষায় ফের কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে। দলীয় পতাকার আড়ালে কিছু অসৎ লোক অপকর্ম চালাচ্ছে তা পরোক্ষ স্বীকার করে নিয়েই শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন যে রাতারাতি দলে যোগ দেওয়া কিছু নবীন নেতাকর্মীরাই মূলত এই ধরনের অনিয়মে লিপ্ত, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, 4 তারিখের পরের যারা লোক আছে তারা তো করছে, এটা তো সত্যি কথা, কিন্তু 4 তারিখের আগেও কিছু মানুষ আছেন। আসলে এ রাজ্যে বিজেপি তো মানে ফ্লারিশ হয়েছে 2014-র পরে। সেক্ষেত্রে বলতে গেলে বিজেপির এখন 12 বছর 14 বছর বয়স, যারাই এখন বিজেপি করছেন বেশিরভাগ মানুষেরই রাজনৈতিক বয়স বিজেপিতে। তো পুরনো অনেক মানুষ আছেন যারা আশা করে রেখেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে তারাও ক্ষীর খাবেন, তৃণমূল যা করছে তারাও করবেন। এমন নয় যে শুধু নতুনরাই খারাপ, পুরনোরা ধোয়া তুলসী পাতা। অনেক পুরনো আছেন যারা মনের মধ্যে এই বাসনা ছিল, যারা এখনো সেটিং করছেন। দলও জানে দুপক্ষের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে 4 তারিখের আগে এবং পরে। তাও তো আমি বলবো যে তৃণমূল যখন ক্ষমতায় এসছে, তৃণমূল রবীন্দ্রসঙ্গীত বাজানোর নাম করে জনতার ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। এবং তৃণমূলের সমস্ত, আজকে যারা ভালো তৃণমূল হয়েছেন, 2 মাস আগে অব্দি যারা খারাপ তৃণমূল ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে দিয়ে তোলাবাজিটা করিয়েছেন, 75-25-এর বকরাটা বুঝে নিয়েছেন। বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিরোধিতা করেনি। বিজেপি তো অন্তত দলীয়ভাবে তো বলছে যেটা হচ্ছে ওটা অন্যায় হচ্ছে, আমরা এটা চলতে দেবো না। তো ত্রুটি বিচ্যুতি সব দলেই থাকে, কিন্তু দল কিভাবে পলিসি নির্ভর মানে তৈরি করছে এটা একটা বিশাল বড় ব্যাপার। বিজেপি পলিসিগত ভাবে অন্তত তোলাবাজিটা করতে দিচ্ছে না। পরিষ্কারভাবে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অনেকে এখন থেকেই নিজেকে, যে হচ্ছে অঞ্চল সভাপতি, এবার অঞ্চল সভাপতি না, তিনি যে শব্দটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে যে অনেকে অনেকে নিজেকে কাউন্সিলর ভেবে নিয়েছে। তো অনেকে সত্যি নিজেকে কাউন্সিলর ভেবে নিয়েছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য ভেবে নিয়েছে, অনেকে সমিতির সভাপতি ভেবে নিয়েছে, কেউ কেউ নিজেদেরকে জেলা সভাধিপতি ভেবে নিয়েছে। যে যাই ভাবুক, যতদিন না তারা টিকিট পাচ্ছেন, জিতছেন, এবং টিকিট পাওয়ার পরেও তারা এই যে তোলাবাজি করতে পারবেন, এর কোনো নিশ্চয়তা নেই। বিজেপিকে যতদূর আমি জানি তারা অফিসিয়ালি এই ধরনের তোলাবাজি করার বিপক্ষে। তারপরেও অনেকে করে, করলে ব্যবস্থা হবে, ধরা পড়লে ব্যবস্থা হবে। কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের এটাই পার্থক্য, তৃণমূল পরিষ্কারভাবে তোলাবাজি করতে দিত, তোলাবাজিকে সমর্থন করত, 75-25-এর অফিসিয়াল পলিসি ছিল। আর বিজেপি বলছে এটা করা যাবে না, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, জিরো টলারেন্স আছে। শুভেন্দু অধিকারী সরকার, তার পুলিশ, তার প্রশাসন, শুধু দল থেকে বহিষ্কার না, অনেকে গ্রেফতার ইতিমধ্যে হয়েছেন। আমার জানা মতেই অনেকে আছেন যারা কিন্তু বিভিন্ন কেস খেয়ে
গ্রেপ্তার হয়ে গেছেন জাস্ট তোলাবাজি করার জন্য। যারা তোলাবাজি করছেন তারা শুধরে যান। প্রশ্ন করবো আপনার কাছে, এই যে 20 জন বিধায়ককে নিয়ে একটা স্পেকুলেশন করা হচ্ছে, আপনার কাছে কি কোনো তথ্য আছে আগামী থেকে 20 জন এই বিধায়কের তালিকা সত্যি আমরা হাতে পাবো? তালিকা হাতে পাবো কিনা জানি না। দেখুন, আমরাও তো কম বেশি জানি বুঝি কে কি করছেন। অনেকে আছেন, দেখবেন অনেক এলাকায় অনেক তৃণমূলের নেতাকে কান ধরে উঠবোস করতে হয়েছে। আবার অনেক এলাকায় এমন আছে যেখানে কান ধরে উঠবোস করতে হয়নি। অনেক এলাকায় এমন আছে যেখানে আপনি দেখবেন বহাল তবিয়তে যারা ওই লাল চুল কানে দুল, শুভেন্দু বাবুর ভাষায়, যারা টাউন সভাপতি ছিলেন, যারা পৌরসভার নেতা ছিলেন, হয়তো পদত্যাগ করেছেন, কিন্তু বহাল তবিয়তে আছেন, কেউ অ্যারেস্ট হয়নি। যারা বিজেপি কর্মীদের মেরেছেন, বিজেপি কর্মীদের টাকা লুট করেছেন, 21-এর পরেও পোস্ট পোল ভায়োলেন্স করেছেন, এমন বহুত মানুষ আছেন যারা সেটিং করে ঘুরে বেড়াচ্ছেন। সব নাম জানি, কিন্তু বলে দিয়ে বিপদ রেখে কোনো লাভ হবে না। বিজেপিও জানে যে কারা এই ধরনের কাজ করছে না করছে। চোখ কান খোলা রাখলেই দেখতে পাবো। যেখানে কান ধরে উঠবোস করেনি তৃণমূলের নেতারা, সেখানে ধরে নিতে হবে সেটিং আছে। কারণ অপরাধ তৃণমূলের প্রত্যেকটা নেতা করেছে। 21-এ পোস্টপল ভায়োলেন্স প্রত্যেকটা জায়গায় হয়েছে। তৃণমূলের প্রত্যেকটা পৌর প্রধান দুর্নীতি করেছে, প্রত্যেকটা সমিতি প্রধান দুর্নীতি করেছে, জেলা সভাধিপতি দুর্নীতি করেছে। তো যে যে এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা, তারাই সেটিং করে বসে আছেন। যারাই ভালো তৃণমূল হয়ে গেছেন বা ভালো তৃণমূলকে তকমা দিচ্ছেন, তারাই সেটিং করে বসে আছেন। ধরে নিতে হবে, এতে বলার কি আছে? এটা তো জলের মতন পরিষ্কার।